নমস্কার বন্ধুরা, গল্পের আসরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আবার উপস্থিত হয়েছি সেই সময়ের পরবর্তী পর্ব নিয়ে। ইব্রাহিমপুর পরগনার বীরহামপুরগঞ্জের নদী তীরে বাঁধানো ঘাটের হাতনায় বসে আছে একজন মানুষ। মানুষটি বেশ দীর্ঘ এবং বলিষ্ঠকায়, মাথার চুল ঘাড় পর্যন্ত নেমে এসেছে, মুখে গুম্ফ দাড়ির জঙ্গল, শরীরের বর্ণ তামাটে। লোকটির পরনে একটি ধুতি লুঙ্গির মতন ফেরতা দিয়ে বাঁধা, কোমর থেকে ঊর্ধ্বাঙ্গ নিরাবরণ। শীতের প্রাতঃকাল, বাতাসে বেশ শিরশিরে ভাব, কিন্তু লোকটির সেদিকে কোনো হুঁশই নেই। সে এক দৃষ্টে চেয়ে বসে আছে জলের দিকে। লোকটিকে দেখলে কোনো সন্ন্যাসী বা দরবেশ বলে বোধ হয়, কিন্তু অপরের দৃষ্টি আকৃষ্ট করার জন্য তার কোনো প্রয়াস নেই। সে স্থাণুবৎ ওই একই জায়গায় বসে আছে দীর্ঘ সময় ধরে, চক্ষু জলের দিকে নিবদ্ধ, যেন সে পাঠ করতে চায় নদীর তরঙ্গের ভাষা। বীরহামপুরের গঞ্জ এক সময় ছিল প্রাণ চাঞ্চল্যে ভরপুর। প্রতি শনি ও মঙ্গলবার আশেপাশের 20-50খানা গ্রাম থেকে মানুষজন আসতো এখানে সওদা করতে, কিন্তু বছর 5 ধরে সেই গঞ্জ ভেঙে গেছে। হাট খোলায় কতগুলি চালা এখনো টিকে আছে, কিন্তু মানুষজন আর আসে না। নদীর পাড় ভাঙলে অনেক সময় গঞ্জ বাজার স্থান বদল করে, কিন্তু এখানে নদী বেশ শান্ত। তবু অন্য গ্রামের লোক পারতপক্ষে বীরহামপুরে এখন পা দিতে চায় না, ভয় পায়। ঘাটে কিছু কিছু নারী পুরুষ স্নান করতে আসে। নদীর পাড়ের মানুষের তো নদীকে বাদ দিয়ে জীবন চলে না। তবু স্নানের চেয়ে বিশ্রাম আলাপে আর বেশি সময় কাটায় না কেউ আগের মতন। রমণীরা কলসি নিয়ে জল ভরতে এসে বারবার জল ফেলে জল ভরে না, প্রস্তে চলে যায়। এরকম সকাল থেকে আসছে তারা, চকিত বিস্ময় ভরা দৃষ্টিতে দেখছে এই আগন্তুককে, কিন্তু লোকটির কোনো দিকে ভ্রুক্ষেপ নেই। বীরহামপুর পরগনাটি মুসলমান প্রধান, 2-4 ঘর হিন্দু পরিবারও রয়েছে। সকলেরই এখন ছন্নছাড়া দশা। বেলা বৃদ্ধির সঙ্গে সঙ্গে লোকের কৌতূহলও বাড়তে লাগলো। একই স্থানে ঠায় বসে থাকা এই মানুষটি কে? গলায় রুদ্রাক্ষের মালা নেই, বাহুতে তাবিজ মাদুলি নেই, ললাটে চন্দন নেই, চুল চূড়া করে বাঁধা নয় বলে মুসলমানরা তাকে স্বজাতীয় কোনো ধর্মিষ্ঠ মানুষ বলে ধরে নেয়। কয়েকজন নিম্ন স্বরে লোকটির বিষয়ে আলোচনা করে। শেষ পর্যন্ত 2-1জন এগিয়ে এসে বলল, সালাম আলাইকুম ফকির সাহেব, এখানে বেশিক্ষণ বসবেন না, আমাগো গ্রামে আহেন। লোকটি কয়েকবার ডাকাডাকির পর মুখ তুলে তাকালো। ভাষাহীন নিথর দৃষ্টি, শান্ত কিন্তু জোরালো, কোনো উত্তর দিল না। লোকগুলি বারংবার ওই একই কথাই বলল, তবু এই মানুষটির কোনো সাড়া নেই। আবার তার চক্ষু জলের দিকে নিবদ্ধ। প্রায় দ্বিপ্রহরের সময় মানুষটি একটি বিশাল দীর্ঘশ্বাস ফেলে উঠে দাঁড়ালো, মন্ত্রচালিতের মতন এগিয়ে গেল জলের দিকে। বুক জলে যাবার পথে ডুব দিল। ঘাটে স্নানরত কয়েকজন নারী পুরুষ সবিস্ময়ে দেখছে লোকটিকে, কিন্তু সে ডুব দিয়ে সঙ্গে সঙ্গে উঠল না। বেশ সময় কেটে গেল, তবে কি সে আত্মঘাতী হলো? প্রায় নদীর মধ্যস্থলে ভুস করে জেগে উঠল তার মাথা। ধীর সাবলীলভাবে সন্তরণ করে আবার সে ফিরে এলো তীরে। তারপরও সে আরেকটি বিস্ময়কর কাজ করল। ঘাটের পাশ থেকে একটুখানি মাটি তুলে জিভে ঠেকালো। এতক্ষণ যেন শীত বোধ হলো তার শরীরে, প্রবল ঝাঁকুনি লাগলো তার সর্বাঙ্গে। এবার সে নিজে স্নানার্থীদের কাছে এগিয়ে এসে গম্ভীর কণ্ঠে প্রশ্ন করল, শেখ জামাল উদ্দিনকে চেনো? তার বাড়িটা আমায় দেখিয়ে দিতে পারবে? লোকগুলি বিস্ময় বিমূঢ় হয়ে পরস্পরের দিকে তাকাতাকি করল। একজন জিজ্ঞেস করল, কোন শেখ জামাল উদ্দিনের কথা কইতাছেন সাহেব? হে কেডা? আগন্তুক আবার প্রশ্ন করল, শেখ জামাল উদ্দিন এই গ্রামে থাকে না? তোমরা তাকে চেনো না? চিনবে না কেন, সবাই চেনে। কিন্তু শেখ জামাল উদ্দিন এমনও একজন অকিঞ্চিৎকর মানুষ যে তার সম্পর্কে বিদেশ থেকে আসা কোনো ব্যক্তি শুদ্ধ ভাষায় খোঁজ করবে, এ কথা বিশ্বাসই হয় না। সে
শেখ জামাল উদ্দিনের মতন লোকদের নিজের পরিবারের বাইরে কোনো মূল্যই নেই। তবে কি এতদিন পর জামাল উদ্দিনের নসিব বদলালো? আল্লাহ তাআলার কাছ থেকে কোনো ফেরেশতা এসেছেন তার সৌভাগ্যের দ্বার খুলে দেবার জন্য? তখন সকলে সেই আগন্তুককে নিয়ে চলল গ্রামের দিকে। খবর ছুটে গেল আরও দ্রুত। নদী তীরের এক রহস্যময় পুরুষ এসেছে জামাল উদ্দিনের সন্ধানে। গ্রামের ঘরবাড়ি থেকে অনেকেই বাইরে বেরিয়ে এলো ওই লোকটিকে দেখবার জন্য। বলবান নগ্নগাত্র পুরুষটি সিক্ত বসনে হেঁটে চলেছেন, চারিদিকে দেখছেন মুখ ঘুরিয়ে ঘুরিয়ে। গ্রামের অনেকগুলি বাড়ি ভাঙা, অনেক গৃহ পরিত্যক্ত, কেমন যেন একটা শ্রীহীন ছন্দহীন ভাব। গরুগুলি এত কৃষকায় যে ওদের দেখলে ওদের মনিবদের অবস্থা টের পাওয়া যায়। জামাল উদ্দিন শেখ নিজের বাড়ির উঠোনে বসে নারকোল ছোবড়া দিয়ে দড়ি পাকাচ্ছিল। বাইরে মনুষ্যকণ্ঠের গোলযোগ শুনে সে সব কিছু ফেলে দৌড়ে গোয়াল ঘরের পেছনে লুকোলো। লোকেরা তাকে ডাকতে লাগলো, জামাল, এই জামাল, বাড়ায় আয়, দেখ কে আইছে। কয়েকজন হুড়মুড় করে ঢুকে গেল ভেতরে। এদিক ওদিক খুঁজে গোয়াল ঘর থেকে টেনে নিয়ে এলো জামালকে। সে তখন ভয়ে শালিক পাখির মতন থরথর করে কাঁপছে। জামাল উদ্দিনের বয়স 25-26-এর বেশি নয়। অতিশয় শীর্ণ চেহারা, বক্ষের পাজরা কখানা পরিষ্কার গোনা যায়, পরনে একটি নেংটি। সবচেয়ে বেশি দৈন্যের ছায়া তার তৈলাক্ত মুখখানিতে মাখানো। সে বোধ হয় জীবনে কখনো কারুর সামনে, এমনকি নিজের সন্তানের সামনে একটি অহংকারের বাক্য উচ্চারণ করতে পারেনি। আগন্তুকটি জামাল উদ্দিনকে দেখে যেন অত্যন্ত নিরাশ হলো। সবিস্ময়ে বলল, তুমি? তোমার নাম জামাল উদ্দিন শেখ? জামাল উদ্দিন হাত জোর করে বলল, আজ্ঞা হুজুর, মুই জামাল উদ্দিন শেখ, সাহেব গো হুকুম কহনে অমান্য করি নাই। আগন্তুক আবার বলল, তুমি সত্যি জামাল উদ্দিন? তোমার টানে আমি এসেছি। জামাল উদ্দিন বলল, আমার কিছু গোড়াস্তি হইলে মাফ করবেন হুজুর। তোমার বিবি ফিরে পেয়েছ? তোমার বিবিকে ফিরে পেয়েছ? সবাই আবার তাজ্জব। বাইরের জগৎ থেকে একজন মানুষ এসে জামাল উদ্দিনের পত্নীর কথা বলছেন। ইনি জামাল উদ্দিনের পত্নীকে ফিরিয়ে দেবেন? ইনি কি জাদুকর? জামাল উদ্দিন বিড়বিড় করে বলল, আমার বিবিরে ফিরা পামু কেমনে? তোমার বউ হানিফা বিবিকে ওরা ধরে নিয়ে গেছিল। আজ্ঞা না হুজুর, আমার বিবির নাম ফতিমা। গত সনে ইন্তেকাল হইয়া গেছে তার, 3টা পোলাপানেরে থুইয়া। ফতিমা? তবে আমি কি তার নাম ভুলে গেছি? আমার যতদূর মনে পড়ে জামাল উদ্দিন শেখ, তার অন্যরকম চেহারা, তার বিবির নাম হানিফা। এবার একজন মাতব্বর গোছের বৃদ্ধ এগিয়ে এসে লুঙ্গির গিট ঠিক করতে করতে জিজ্ঞেস করল, আপনি কার কথা জিগাইতেছেন? জামাল উদ্দিনের বিবির কথায় আপনার কাম কি? আগন্তুক কিছুক্ষণ মাটির দিকে নীরবে চেয়ে রইল, তার ললাট কুঞ্চিত। একটুক্ষণ পর মুখ তুলে সে বলল, এই গ্রামে একজন জামাল উদ্দিন শেখ ছিল না, যার বউ হানিফা বিবিকে নীলকর সাহেবদের কুটিতে জোর করে ধরে নিয়ে গেছিল? এবার সকলে হই হই করে উঠল। এ যে অনেক পুরনো কথা। হ্যাঁ, মাকগরগর সাহেবের গোমস্তা গোলক দাস হানিফা বিবিকে লুট করে নিয়ে গিয়েছিল বটে। তখন তাগড়া জোয়ান জামাল উদ্দিন শেখ কারো নিষেধ না শুনে গোয়ারের মতন সাহেবদের কুঠিতে গিয়েছিল বিবির খোঁজ নিতে। তারপর থেকে কেউ আর তাদের খোঁজ জানে না। কেই বা তাদের কথা মনে রাখবে? তারপর আরও কত ঘটনা ঘটে গেছে এই গ্রামে। এই যে কাদের মিয়া, এক চক্ষুখানা, এর চক্ষুটা গেল গত শীতে। ডানকান সাহেব ঠিক এই চক্ষুটার ওপর সপাটে চাবুক কষিয়েছিলেন। এই যে মঈনুদ্দিন সর্বক্ষণ পাগলের মতন বিড়বিড় করে, তারও তো এমন দশা হয়েছে মারের চোটে। আর তোয়াব মিয়া, সে এখানে নেই অবশ্য, তার বিবিকেও ধরে নিয়ে গেছে সাহেবদের অনুচরেরা। তোয়াব মিয়ারও দেওয়ানার হবার মতন অবস্থা। অনেক লোকের চিৎকার হট্টগোলের মধ্যে আগন্তুক এসব কথা শুনল। সে ভুল জামাল উদ্দিন শেখের কাছে এসেছে। এবার তাকে নিয়ে যাওয়া হলো নিরুদ্দিষ্ট জামাল উদ্দিন শেখের বাড়িতে।
সেখানে জামাল উদ্দিনের বৃদ্ধ পিতা এখনো জীবিত, চোখে একেবারে দেখতে পায় না। আগন্তুক সেই বৃদ্ধের কাছে হাঁটু গেড়ে বসে শান্তভাবে বলল, আমি তোমার ছেলের সন্ধান করব বলে কথা দিয়েছিলাম। তারপর আমার কি যেন মতিভ্রম হলো, সে কথা রাখিনি, কিন্তু সেই টানে আমি আবার ফিরে এসেছি। বৃদ্ধ এই আগন্তুকের কথা প্রায় কিছুই বুঝতে পারল না। তার হাত জড়িয়ে ধরে খুখু শব্দে কাঁদতে লাগলো। কিছুক্ষণ পর সে বাড়ি থেকে বেরিয়ে এসে আগন্তুক এদিক ওদিক চাইতে লাগলো অস্থিরভাবে, যেন তার পরবর্তী কর্মটি কি হবে তা সে ঠিক করতে পারছে না। এ সময় কিছুটা দূরে শোনা গেল হট্টগোল। গ্রাম্য পথ দিয়ে আসছে দুজন অশ্বারোহী। তাদের সামনে দিয়ে সভয়ে চিৎকার করতে করতে ছুটছে কিছু ছেলে মেয়ে। এখানকার এরাও সন্ত্রস্ত হয়ে উঠল অশ্বারোহীদের দেখে। তারা আগন্তুকটিকে অনুরোধ করতে লাগলো কোনো বাড়ির মধ্যে ঢুকে পড়ে লুকোতে, কারণ সবল চেহারার মানুষ দেখলে নীলকররা অকারণে অত্যাচার করতে প্রলুব্ধ হয়, কিংবা জোর করে মজুরি খাটাবার জন্য কুটিরে ধরে নিয়ে যায়। আগন্তুক সেসব অনুরোধে কর্ণপাত করল না, স্থিরভাবে দণ্ডায়মান রইল সেই এক জায়গায়। অশ্বারোহী দুজনেই সাহেব, তাদের পেছনে পেছনে পদব্রজে আসছে নীলকুঠির গোমস্তা গোলক দাস এবং কয়েকজন লাঠিয়াল। তারা যে এই গ্রাম পরিদর্শনে বেরিয়েছে তা নয়, কিছু দূরেই নদীতে চড়া পড়েছে এবং স্বভাবতই সেই চর গেছে সাহেবদের দখলে। সেই চরে যেতে হলে এই গ্রামের মধ্যে দিয়ে গেলে পথ কম হয়। তাছাড়া মাঝে মাঝে সাহেবদের চেহারা দেখিয়ে গ্রামবাসীদের ভয় পাওয়ানো দরকার। ভিড়ের অনেকেই ছুটে গিয়ে লুকোলো। দু চারজন বৃদ্ধ দাঁড়িয়ে রইল আগন্তুকের পাশে। সাহেব দুজন পরস্পর কথাবার্তায় মগ্ন, গ্রামের লোকের দিকে ভ্রুক্ষেপও করছে না। কিন্তু গোলক দাসের তীক্ষ্ণ চোখ ঠিক পড়ল এদিকে। থমকে দাঁড়িয়ে সে জিজ্ঞেস করল, এ বেটা আবার কেডারে? এডারে তো আগে দেখি নাই। একজন বৃদ্ধ শতপ্রবৃত্ত হয়ে বলল, হুজুর, এ আমার ফুফাতো ভাই, ভিন্ন গ্রামে থাকে। গোলক দাস লোকটি আপাদমস্তক পর্যবেক্ষণ করে বলল, চেহারা খানা তো দেখি ষণ্ডার মতো। ডাকাতি করে নাকি? এই, তোর নাম কি? আগন্তুক কোনো উত্তর দিল না। সেই বৃদ্ধটি আবার বলল, হুজুর, ওর মাথা ঠিক নয়, বায়ুরোগ হয়ে আছে, পাখিমুড়া গ্রামে মোর ফুপার বাড়িতে। গোলক দাস একটুক্ষণ দ্বিধা করল, তারপর মনস্থির করে পেছনে লাঠিয়ালের উদ্দেশ্যে বলল, ল ল, দৌড়াইয়া আগা। ভয় দেখানো দলটি চলে যাবার পর উপযাচক উপকারী বৃদ্ধটি বলল, বড় বাচ্চা ভাইসা গেলেন সাহেব, এবার কন তো আপনি কেডা, কোন দেশস্থনে আইছেন? আমি গঙ্গানারায়ণ সিংহ। এই নাম গ্রামবাসীদের মধ্যে তাৎক্ষণিক প্রতিক্রিয়ার সৃষ্টি করল না। সাধারণ প্রজারা জমিদারদের নাম মনে রাখে না বা সে ব্যাপারে মাথাও ঘামায় না। তারা জমিদারকে চেনে জমিদারের কর্মচারীদের দিয়ে। কর্মচারীরা যাকে খাতির করে নিয়ে আসে সেই জমিদার। জমিদার বদলায়, কিন্তু কর্মচারীরা তো বদলায় না। তাছাড়া জমিদারের সঙ্গে এ গ্রামের সম্পর্কও নেই অনেক দিন। তাদের জমিদার তাদের বিপদের সময় নীলকর সাহেবদের দিকে ঠেলে দিয়ে দূরে সরে গেছে। তবে হিন্দু নাম শুনে অনেকের মধ্যে নতুনভাবে বিস্ময়ের সঞ্চার হলো। দু একজন বৃদ্ধ সিংহ পদবটিতে জমিদারি গন্ধ পেল কিছুটা, কিন্তু এই নগ্ন দেহ উন্মাদের মতন চেহারার মানুষটিকে জমিদার পরিবারের একজন মনে করার মতো স্মৃতি অতদূর প্রসারিত হলো না। গঙ্গানারায়ণ আপন মনে বলল, আমি থাকবো এখানে। আমি কোথায় থাকবো? তোমরা আমায় থাকতে দেবে? আমি তৃষ্ণার্ত, তোমরা কেউ একটু জল খাওয়াবে আমায়? একজন বলল, আপনি হেদু, আপনি আমাগো মধ্যে থাকবেন কেমনে? হেদু পাড়ায় যান গিয়া। আরেকজন বলল, আপনি পলান ইহান থিকা, আপনি বিপদে পড়বেন। গঙ্গানারায়ণ তখনও চিন্তিত, অন্যদের কথা ভালোভাবে শুনছে না। ললাট কুঞ্চিত করে বলল, এখানে আমাদের কে যেন থাকতো, কি যেন নাম? ও, ভুজঙ্গ, সে আছে এখনো?
অনেকেই ভুজঙ্গকে চেনে। বছর পাঁচেক আগে জমিদারি আমলে সেই তো আসতো খাজনা আদায় করতে। তারা হৈ হৈ করে উঠল, হ্যাঁ আছে, ভুজঙ্গ নায়েব এখনো আছে কুটি বাড়িতে। এবার গ্রামবাসীরা গঙ্গানয়নকে নিয়ে চলল কুটি বাড়ির দিকে। কুটি বাড়িটা গ্রামের এক প্রান্তে। এক সময় এখানে বেশ কয়েকজন কর্মচারী ছিল। জমিদাররা মহাল পরিদর্শনে এলে এখানে দু একদিন অবস্থান করত। এখন জমিদারি কাজকর্ম এই অঞ্চলে কিছুই নেই। কুটি বাড়িটা টিকে আছে কোনো ক্রমে। বেতনভোগ কর্মচারীর সংখ্যা 4 জনে দাঁড়িয়েছে। তাদের মধ্যে 2 জন কুটি ছেড়ে নিজ গ্রামেই বসবাস করছে। ভুজঙ্গ নায়েব অবশ্য কুটি বাড়িতেই মৌরসি পাট্টা গেড়ে আছে। তার ধারণা জমিদাররা এই অঞ্চলে আর কোনোদিন আসবে না। কুটি সংলগ্ন বিষয় সম্পত্তি তারই ভোগে লাগবে। নীলকররাও এদিকে সমস্ত জমি কুক্ষিগত করলেও জমিদারি কুটিতে হস্তক্ষেপ করেননি। অনেক দিন বাদে প্রজাদের দল বেঁধে এদিকে আসতে দেখে ভুজঙ্গ নায়েব বিস্মিত হয়ে বেরিয়ে এলো। দৈর্ঘ্য কিছু কম হলেও তার শরীরটি সুগঠিত। ডান বাহুতে একটি বড় রূপোর তাগা বাঁধা, পোস্টের ওপর পাকানো গুম্ফ, লাল পেরে ধুতির খুঁট গায়ে জড়ানো, গলায় মালার মতন ভাঁজ করা মোটা সাদা ধবধবে উপবীত। ভুজঙ্গ তন্ত্র সাধনা করে। হিন্দু মুসলমান নির্বিশেষে তাকে তান্ত্রিক হিসেবেও সমীহ করে খানিকটা। ভিড় ছেড়ে এগিয়ে এসে গঙ্গানয়ন বলল, কেমন আছো ভুজঙ্গ? আমি আবার ফিরে এসেছি। ভুজঙ্গ চক্ষু সরু করে একটুক্ষণ চেয়ে রইল ওই লোকটির দিকে। তারপর ওষ্ঠের কোণে অবজ্ঞার হাসি ফুটিয়ে বলল, তুই কেডা? ফিরে আইছস মানে ব্রহ্মদৈত্য নাকি? তা দিনের বেলায় কি মনে কইরা? গঙ্গানয়ন বলল, তুমি আমায় চিনতে পারছো না? আমি তোমার মনিব। ভুজঙ্গ বলল, আমার মনিব? দিনের বেলা এক ব্রহ্মদৈত্যে আসা কয় কি না আমার মনিব। প্রজাদের দিকে ফিরে সে ধমক দিয়ে বলল, বেটারা কোন পাগল ছাগলে ধইরা আনছোস? খেলা পাইছোস? গঙ্গানয়ন এক পায়ে এগিয়ে এসে বলল, ভুজঙ্গ, তোমার মনে নেই আমি গঙ্গানারায়ণ সিংহ। এক রাত্রে বোট থেকে হঠাৎ চলে গেছিলাম, আমার মতিভ্রম হয়েছিল। ভুজঙ্গ এবার হাত জোর করে বলে, হুজুর আমার মাথাটা গরম করাইবেন না। এই চাষাভুষাইরা জানে আমি একবার খেপলে বড় সাংঘাতিক। এই পর্যন্ত 5-6 জন আশা করেছে মুই গঙ্গানারায়ণ তোমাকে মনিব। হে হে হে। আরে হারামজাদা, কুৎকা খাইতে না চাস তো আয়নে পালা। গঙ্গানয়ন হাসল। মুখের জঙ্গল ভেদ করে দেখা দিল তার ধবল দন্তপঙ্ক্তি। মৃদু স্বরে সে বলল, অনেক দিন হয়ে গেছে, চিনতে না পারারই কথা। আমি নিজেই তো তোমার দিকে ঠিক করে তোমায় দেখে চিনতে পারিনি। তোমার চুলে পাক ধরেছে। কুটিবাড়ির পাশে এমন জঙ্গল আগে দেখিনি। আমি এখন এখানে থাকবো। থাকবে? এটা কি তোমার বাপের জমিদারি? আমার বাপের জমিদারি বটে। আমার না হোক, আমার বাপের তো নিশ্চয়ই। আমি রামকমল সিংহের পুত্র গঙ্গানারায়ণ। তুমি যদি রামকমল সিংহের ছেলে হও তাহলে আমি নবাব সিরাজউদ্দৌলার নাতি। যত্তসব। গঙ্গানারায়ণ সিংহী মহিলা ভূত হয়ে গেছে কবে? তেনার ছেড়াদ্দ শান্তি পর্যন্ত হইয়া গেছে। আমি মরে যাইনি ভুজঙ্গ, সন্ন্যাসী হয়ে গেছিলাম। কেন মিছিমিছি সময়ের অপচয় করছো? এই যে দেখি জাল প্রতাপ চাঁদের মামলা। তুমি যদি গঙ্গানারায়ণ হও তাহলে এখানে কেন কলকাতায় যাও? সিংহ পরিবারের সঙ্গে মামলা মোকদ্দমা লড়ো, সেখানে গিয়ে নিজের জমিদারি হিস্সা বুঝঝালাও। আমি কি করুন? মামলা মোকদ্দমা লড়বার দরকার আমার হবে না। আমার মা বেঁচে আছেন, আশা করি তাকে খবর পাঠাতে হবে একটা। ভুজঙ্গ আরো কিছুক্ষণ ধরে প্রতিরোধ করার চেষ্টা করল। শেষ পর্যন্ত বিরক্ত হয়ে গঙ্গানয়ন বলল, একজন পাড়ামানিককে ডেকে আনো। প্রজারা এতক্ষণে গোল হয়ে ঘিরে দাঁড়িয়ে এই নাট্য কৌতুক উপভোগ করছিল। তাদের নিস্তরঙ্গ জীবনে এমন আমোদ সহসা আসে না। তারাই কয়েকজন ছুটে গিয়ে হিন্দু পাড়া থেকে ধরে আনলো একজন পরামানিক।
কুঠির সামনে একটি বকুল গাছের নিচে মাটিতে জোড়াসন করে বসল গঙ্গানারায়ণ। পরামানিকের কাঁচিতে তার 5 বৎসরের বর্ধিত কেশ, গুম্ফ ও শ্বশ্রু খসে পড়ল। সঙ্গে সঙ্গে জয়ধ্বনি দিয়ে উঠল প্রজারা। এই চেহারার কোনো ক্রমেই চিনতে ভুল হওয়ার কথা নয়। এই গঙ্গানারায়ণকে তারা শুধু যে আগে দেখেছে তা নয়, ভূতপূর্ব জমিদার রামকমল সিংহের সঙ্গেও এর মুখে যথেষ্ট আদল আছে। ভুজঙ্গ নায়েবেরও আর বাক্য স্ফূর্তি হলো না। গঙ্গানারায়ণ উঠে দাঁড়াতে সে হাত জোর করে হাঁটু গেড়ে বসে পড়ল তার সামনে। নিতান্ত ব্রাহ্মণ বলে সে জমিদারের পদধূলি গ্রহণ করল না। এই গঙ্গানারায়ণকে দেখে সকলে নির্ভুলভাবে চিনতে পারলেও আগেকার গঙ্গানারায়ণের সঙ্গে অমিলও অনেক। সেই লাজুক, অন্তর্মুখী, নমনীয় শরীরের যুবকটি আর নেই। এখন সে মানুষের চোখের দিকে স্পষ্টভাবে তাকাতে পারে। তার কণ্ঠস্বর গভীর ও ভরাট। তার নীরবতার মধ্যেও অস্থিরতার চিহ্ন মাত্র নেই। ধীর পায়ে হেঁটে সে এগিয়ে গেল কুঠিবাড়ির দিকে। বন্ধুরা, আজ এই অবধি। পরবর্তী পর্ব নিয়ে খুব শীঘ্রই উপস্থিত হব। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে দয়া করে লাইক ও শেয়ার করবেন, আর যারা নতুন তারা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।